ভিন্ন আলোচনা যেতে চাই। এখানে এখানে আমি উপস্থাপক সাহেবের প্রশ্ন নিতে আগ্রহী না। আমি একটু আমার মতো করে বলতে চাচ্ছি। আমার টাইম শুরু হচ্ছে মনে হয়। শুরুতে এস এম রবিউল ইসলাম যেটা বললেন যে আমি ব্র্যান্ডের বলদ শব্দটি উইথড্র করার কথা বলার পরেও তিনি এটাকে অ্যাকসেপ্ট না করে তিনি একটা পার্সোনাল কনভারসেশনকে এখানে উল্লেখ করেছেন। তো তিনি এখনো এটাকে উইথড্র করেননি। আর আজকের বিতর্কে আমি তাকে কোনো খারাপ ভাষা ব্যবহার করিনি। তো তার পরবর্তী আলোচনাতে আমি আশা করি এটা উইথড্র করবেন, নতুবা এর পরবর্তীতে এ জাতীয় সেন্টেন্স আমরাও ব্যবহার করব। পার্সোনাল কনভারসেশন অবশ্যই লাইভ বিতর্কে গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত তিনি যেটা বলেছেন যে মনোনয়ন বাতিল প্রসঙ্গ, তিনি ইচ্ছামতো একটা যুক্তি দাঁড় করালেন। টাকার মূল্য নাই নাকি? যে সমস্ত আসনে মনোনয়ন তারা কেন বাতিল করতে পারলেন না? 13টি আসন, একটা দুইটা হয়তো সেটা মেনে নেওয়ার মতো ছিল। 13টি আসনে কেন তারা মনোনয়ন বাতিল করতে পারলেন না? কি এমন সমস্যা ছিল সেটা অবশ্যই তাদেরকে উল্লেখ করতে হবে। এবং এখানে যে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, এই টাকাগুলো কে দিবে এবং টাকার এত সস্তা মূল্য তাদের কাছে কেন হয়েছে সেটা উল্লেখ করতে হবে। এবং 1 কোটি টাকা যে প্রস্তাবের কথা আমি বলেছি, এটা সরাসরি খেলাফত মজলিসের যিনি প্রার্থী নরসিংদীর, তিনি এটাকে উল্লেখ করেছেন। উনি চাইলে এটা দেখে নিতে পারেন। এবং 13টি আসন সমঝোতা হয়নি, এটা আজকের জাতীয় মিডিয়ার খবর। আমার মনে হয় উনি সংবাদ দেখেন না। তো আমি আমার মূল আলোচনা থেকে শুরু করতে চাই, তবে তার আগে আমি অবশ্যই আবারও বলবো আমি দুঃখিত, ভারাক্রান্ত, কারণ আমার প্রতিপক্ষ তার ইচ্ছা মতো করে কাউকে বলদ, কাউকে নট অ্যাডাল্ট এই জাতীয় শব্দ ব্যবহার করছেন, কিন্তু তার কথার পিছনে একটা তথ্য প্রমাণও তিনি উল্লেখ করেননি। 2024 আগস্টের পরবর্তী ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ঘোষণা করেন অন বক্স পলিসি, যেখানে তিনি উল্লেখ করেছিলেন বাংলাদেশে ইসলামপন্থীদের ভোট যেন একটা বাক্সতে হয় এবং ইসলামের পক্ষে আমরা একটি বাক্স পাঠাবো। এই নীতিতে সর্বপ্রথম 5টি দল ঐক্যমত্য হয়েছিল। এই দলগুলোর নাম আমি ঘোষণা করছি: ইসলামী আন্দোলন বাংলাদেশ, নিজামী ইসলামী পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং জমিয়তে উলামা ইসলাম। এই 5টি দল ঐক্য হয়ে এগোচ্ছিল, যেগুলো সবগুলোই কওমি ভিত্তিক দল। বরিশালে জামাতের যেদিন মহাসমাবেশ হয়েছিল, কোনো ধরনের আমন্ত্রণ ছাড়াই জামাতের আমির সহ কিছু লোক চরমোনাইতে উপস্থিত হলেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের পাশাপাশি বসে সাংবাদিক সম্মেলন করে তিনি এই কথার সঙ্গে ঐক্যমত্য পোষণ করে 6 নম্বর দল হিসেবে জামাত ইসলাম এখানে শরিক হলেন আসন সমঝোতার বিষয়। যখন জামাত ইসলাম এখানে শরিক হলেন, সঙ্গে সঙ্গে জমিয়তে উলামা ইসলাম কোনো ধরনের ঘোষণা দেওয়া ছাড়াই তারা জামাতের উপর দোষারোপ দিয়ে তারা বিএনপির সঙ্গে যুক্ত হয়ে গেল। এরপরে জাকপা আরো 2টি দল এসে মোট 8টি দল অক্টোবর এবং নভেম্বর মাস বেশ কয়েকটা মহাসমাবেশ করেছে, জাতীয় পর্যায়ে সমাবেশ করেছে, বিভাগীয় সমাবেশ করেছে। এখানে তারা সংস্কার, বিচার এবং পিয়ারের ইস্যুগুলোতে নিয়ে কথা বলেছে। তো সর্বশেষ যেটা হয়েছিল, এটার কথা ছিল যে আসন সমঝোতা, যেখানে যার পজিশন ভালো সেখানে তাকে মনোনয়ন দেওয়া হবে, বাকিরা প্রত্যাহার করে নিবে। এখানে দুঃখের বিষয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ভাই আপনার কাছে আর মাত্র 1 মিনিট সময় বাকি আছে। আচ্ছা, এখানে আমি মনে করি যে প্রত্যেক আলোচককে কমপক্ষে 8 মিনিট সময় দেওয়া প্রয়োজন, নতুবা একটা কথা শেষ করার সুযোগ হচ্ছে না। তো এটা একটু কন্টিনিউ করেন, আমাকে 8 মিনিট সময় দেন, ওনাকে আবার 8 মিনিট সময় দিবেন, যদি উনি এগ্রি থাকেন আর কি। এস এম রবিউল ইসলাম কি ব্যাপারে এগ্রি আছেন? 8 মিনিট করে সময় নিতে চাচ্ছিলাম। আমরা চাই 5 মিনিট করে সময় দিলে ভালো হবে। না, এর উপরে গেলে একটা বিষয়কে আমি একটু পয়েন্ট আকারে এখানে তুলে ধরতে চাই, কারণ এস এম রবিউল ইসলাম শুরুতে একটা কথা বলেছিলেন যে 4 মিনিটে এই আলোচনা শেষ করা যায়। আমি একটার পরে একটা প্রশ্ন একটার পরে একটা প্রশ্ন ওনার সামনে রাখবো এই লাইভে। আজকে লাইভে হোক বা আরো 2 দিন লাইভ করে হোক, মিনিমাম 15টা প্রশ্নের উত্তর ওনাকে দিতে হবে। তো সেটা বলার জন্য একটু সময়ের প্রয়োজন। তো এটা আপনি প্লিজ 8 মিনিট করবেন প্লিজ। এস এম রবিউল ইসলাম, আপনি অবশ্যই উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হবেন। আমি আমার কথাগুলো প্রায় শেষের দিকে চলে আসছি। এখানে অন বক্স পলিসির মাধ্যমে কাজ শুরু হলো। তো এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কয়েকজন কেন্দ্রীয় পর্যায়ের নেতা আছেন, যারা বিভিন্ন টক শোতে উপস্থিত হয়েছেন, সংবাদ মাধ্যমে কথা বলেছেন, তারা হলেন গাজী আতাউর রহমান, অধ্যাপক আশরাফ আলী আকন, শেখ ফজলুল করিম মারুফ, এরপরে ফজলে বাড়ি মাসুদ, শাহ ইফতেখার হোসেন তারিক এবং মুফতি শামসুদ্দৌলা আশরাফী এবং মুফতি রেজাউল করিম আবরার।
আপনি 21 চ্যানেল সহ প্রত্যেকটা লাইভ টক শোতে দেখবেন তারা এই জোটের লিয়াজু কমিটির কিছু বিষয় তুলে ধরেছেন, যেটা জামাত ইসলামীর পক্ষ থেকে কোনো ধরনের সদুত্তর দেওয়া হয়নি। প্রসঙ্গ নম্বর 1, জামাত ইসলামী প্রত্যেক দলকে বলেছিল তারা তারা কোন কোন আসনে তাদের পজিশন ভালো আছে সেই নামগুলো যেন তারা জমা দেয়। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে 143টি আসনের নাম জমা দিয়েছিল, অন্যান্য দল তাদের আসনের নাম জমা দিয়েছিল, এবং শেখ ফজলে বারী মাসুদ যিনি এই লিয়াজু কমিটির অংশ ছিলেন তিনি নিজে এটা বলেছেন 21 টিভিতে গত 3 দিন আগে। তিনি বলেছেন যখন আমরা নামগুলো দিলাম, জামাত ইসলাম তাদের নামগুলো দিল না কোন কোন আসনে তারা নির্বাচন করতে চায়, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোস্তারাম আমির মুফতি রিজাউল করিম বললেন যে আপনাদের নামগুলো কোথায়? তখন জামাত ইসলামী বললেন এটা সিক্রেট। একটা আসন সমঝোতায় কিভাবে জামাত ইসলামী সিক্রেট শব্দটা ব্যবহার করতে পারে? এই ব্যাপারে জামাত ইসলামীর কারো পক্ষ থেকে কোনো কথার মধ্যে কথা বলা যাবে না, কথার মধ্যে প্লিজ কথা বলা যাবে না, আপনার সময় আপনি কথা বলবেন। এই ব্যাপারে আমাদের জি ভাই, ভাই একজন বলুন। আমি 8 মিনিট বলে ভাই মাত্র আমার 8:30 শেষ হবে, আমার 8:30 শেষ হবে, আমার এখন 1 মিনিট আছে। তো জামাত ইসলামীর পক্ষ থেকে এই বিষয়ের কোনো সদুত্তর দেওয়া হয়নি। একটা আসন সমঝোতাতে নিজে 6 নম্বর দল হিসেবে এসেছে, এটা বড় কথা নয়। যখন আসন সমঝোতা হয়েছে প্রত্যেকটা দলেরই সমান মর্যাদা, ছোট বড় কম বেশ যাই হোক, লিয়াজু কমিটিতে সবারই সমান মর্যাদা এবং সমমর্যাদার ভিত্তিতে এই আসন বণ্টিত হবে। সেখানে জামাত ইসলামী কোন ভিত্তিতে সিক্রেট দাবি করল? এবং 2 নম্বর কথা, তারা বলেছিল যে বিএনপির জোটের লোকেরা তো বিএনপির কাছে এত প্রশ্ন করে না। প্রশ্ন হলো আমরা কি জামাতের সঙ্গে জোট করেছিলাম নাকি? আমরা শুধুমাত্র নির্বাচনী সমঝোতা করেছিলাম, লিয়াজু কমিটি গঠন করা হয়েছিল, লিয়াজু কমিটির আলোচনার মাধ্যমে আসন সমঝোতা হবে। এখানে জামাত নিজেকে বিএনপির স্থানে দাঁড় করিয়ে অন্যান্য দলগুলোকে কেন ছোট করলো? এই দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তিনি হলেন শেখ ফজলে বারী মাসুদ। তিনি জাগো নিউজকে কথা বলেছেন, 21 টিভিতে কথা বলেছেন, তিনি লিয়াজু কমিটির অংশ ছিলেন। আমি চাইবো আমার প্রতিপক্ষ নিরপেক্ষ ব্যক্তি রবিউল ইসলাম, জামাত কি বিএনপির সমমান ইসলামী জোটে নাকি, আর এই আসন কেন সিক্রেট থাকবে, এই বিষয়ে তিনি তার সময় উত্তর দিবেন। এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আমি পরবর্তী পর্বে বলবো।